আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিওলজির 12তম ক্লাস। আজকে আমরা ব্লাডের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আর আজকে ক্লাসের টপিক হচ্ছে আরবিসি। প্রথমে আমরা ক্লাসের কন্টেন্টগুলো দেখে নিই। প্রথমে ইন্ট্রোডাকশন দেখব, তারপর আরবিসি জেনারেল ফিচার দেখব, হিমোগ্লোবিন সম্পর্কে জানবো, তার পরবর্তীতে একটা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে হিমোগ্লোবিন সম্পর্কে জানবো, তারপরে আমরা লাইফ স্প্যান এন্ড ফেট অফ আরবিসি জানবো, আর লাস্টে একটা অ্যানিমেশন ভিডিও দেখব সম্পূর্ণ লাইফ সাইকেল আরবিসির উপরে। প্রথমে যদি আমরা বলি যে আরবিসি হচ্ছে মিনিং হচ্ছে রেড ব্লাড সেল বা রেড সেল, আরেকটা নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল, আরেকটা নাম হচ্ছে হেমাটিক্স, আরেকটা নাম হচ্ছে ইরেথ্রয়েড সেল, আরেকটা হচ্ছে ইরেথ্রোসাইট। এই সবগুলো হচ্ছে আরবিসি সিনোনিম, এক এক জায়গায় কিভাবে বলা হয়। রেড ব্লাড সেল বললো বুঝবো আরবিসি, আর রেড ব্লাড কর্পাসল যদি বলে তাহলে আরবিসি বুঝবো, আর হেমাটিট এটা বলবো আমরা আরবিসি কে বুঝবো, আর ইরেথ্রয়েড সেল যদি বলে তাহলে আমরা বুঝবো রেড ব্লাড সেল আর ইরেথ্রোসাইট। এই সবগুলো হচ্ছে আরবিসির একটা সিনোনিম। আর এই যে রেড ব্লাড সেল এটা ডেরাইভ কই থেকে হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড ইরেথ্রোস, এর অর্থ হচ্ছে রেড, এন্ড কায়োটস মানে হলো ব্যাসেল, যেটাকে আমরা মানে বর্তমান সময়ে এটাকে বলা হয় সেল, মানে একটা ব্যাসেলের মধ্যে একটা লাল সেল থাকে, যেটা গ্রিক ওয়ার্ড থেকে উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে আরবিসি। আর আরবিসির একটা বৈশিষ্ট্য হলো নন নিউক্লিয়েটেড ফ্রন্ট এলিমেন্ট ইন দা ব্লাড, মানে ব্লাডের মধ্যে যে ফ্রন্ট এলিমেন্ট আছে তার মধ্যে নন নিউক্লিয়েটেড, মানে তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তাছাড়া কি ইট ল্যাক্স সাইটোপ্লাজমিক অর্গানেলস, সেলের মধ্যে যে অর্গানেলস গুলো থাকে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোসোম, এগুলো কিছুই থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে রেড ব্লাড সেলের কালারটা কেন লাল হয়, কারণ হচ্ছে প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার কারণে এই আরবিসির মানে রেড ব্লাড সেলের কালারটা হচ্ছে লাল। আচ্ছা, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন গেল। এবার আমরা দেখবো জেনারেল ফিচার। এর মধ্যে আমরা কি কি পড়বো? প্রথমে পড়বো ডাইমেনশন, তারপরে দেখবো নর্মাল কাউন্ট কতটুকু আছে, কম্পোজিশন কি, ফাংশন কি, ভেরিয়েশন দেখবো, আর প্যাট এন্ড লাইফ স্প্যান দেখবো। এই যে ছবিটা আমরা দেখতে একটা মানে ইমেচিউর আরবিসি, সে চাচ্ছে যে আই ওয়ান্ট টু কিপ মাই নিউক্লিয়াস রাখতে, কিন্তু যখন সে ম্যাচিউর হচ্ছে তখন কি হচ্ছে, বাট ইউ মাস্ট মেক স্পেস ফর অল দা হিমোগ্লোবিন, মানে ম্যাচিউর হওয়ার পরে তার হিমোগ্লোবিনের জন্য সমস্ত জায়গা দরকার। কারণ হচ্ছে কি যে দি এসেন্স অফ নিউক্লিয়াস ইজ মেনটেন রেড ব্লাড সেল এনেবল দ্যাম টু ক্যারি মোর অক্সিজেন, তার কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। এখন যদি তার মধ্যে নিউক্লিয়াস থাকে, তারপর সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম অর্গানেলস গুলো থাকে, রাইবোসোম থাকে, তাহলে তার স্পেসটা কমে যাবে, সে অক্সিজেন কম ক্যারি করতে পারবে। সেজন্য কি হয়, যখন সে ম্যাচিউর হয় তখন তার নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যাতে করে সে সম্পূর্ণটা জুড়ে পুরো সেল জুড়ে সে অক্সিজেনটা বহন করতে পারে। এটা হচ্ছে তার একটা সুবিধা, মানে একটা নিউক্লিয়াস না থাকার একটা বেনিফিট আমাদের বডির জন্য, কারণ আমাদের বডির সবকিছুতে অক্সিজেন দরকার, বেশি পরিমাণে দরকার, এই সেলটা অক্সিজেন ক্যারি করবে, তার বেশি পরিমাণে করা দরকার। সেজন্য যখন ম্যাচিউর হচ্ছে তখন মানে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস তারপর আর অর্গানেলগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যাতে করে সে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন ক্যারি করতে পারে, হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন ক্যারি করতে পারে। আচ্ছা, আর এটা আমরা ডাইমেনশনে দেখবো। এটার শেপটা হচ্ছে বাইকনকেভ শেপ, মানে দুই দিকে কনকেভ। আর এটা সাইজ হচ্ছে 7.2 মাইক্রোমিটার, থিকনেস 2 মাইক্রোমিটার, 1 মাইক্রন সেন্টারলি, আর ভলিউম হচ্ছে 87 মাইক্রোমিটার কিউব। এখন আমরা আসি যে এই যে এটা শেপটা বললাম বাইকনকেভ শেপ, এটা সুবিধাটা কি? এক নম্বর সুবিধা হচ্ছে যে গ্রেটার সারফেস এরিয়া ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস, তার একটা গ্রেটার সারফেস এরিয়া থাকে, যে বিশাল অনেক সারফেস এরিয়া, যে এরকম যে যদি আমরা উপর থেকে দেখি যে পানির মধ্যে একটা টিউব যেরকম ভাসলে যেরকম হয় এরকম, আর এরকম একটা চাকতির মতো, সেটা হচ্ছে যে আমাদের আরবিসি। আর এর সুবিধাটা কি বাইকনকেভ শেপ হওয়ার কারণে যে গ্রেটার সারফেস এরিয়া ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেই গ্যাসেসটা সহজে এক্সচেঞ্জ করতে পারে, অনেক সারফেস এরিয়া বেশি থাকে। আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ আরবিসি, যেটা আরবিসিকে ফ্লেক্সিবল করে, যাতে করে সে বিভিন্ন ব্লাড ভেসেল সহজে ঢুকতে পারে। এই এরকম বাইকনকেভ শেপ থাকার কারণে, টিউবের মতো শেপ থাকার কারণে সে সহজে যে কোনো ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করতে পারে। আরেকটা হচ্ছে মিনিমাল টেনশন হোয়েন দা ভলিউম অফ সেল অল্টার্ড, মানে যখন আমাদের এই ব্লাডের ভলিউমটা মানে কম বেশি হয়, অল্টার্ড করে, তখন তার উপরে একটা টেনশন, যে একটা প্রেসার বা চাপ কম পড়ে, যেহেতু সে বাইকনকেভ শেপ হওয়ার কারণে। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ আরবিসির বাইকনকেভ শেপ হওয়ার কারণে। আচ্ছা, এবার আমরা দেখি যে নর্মাল কাউন্ট, যে আমাদের বডিতে কি পরিমাণ নর্মাল এই আরবিসি বা রেড ব্লাড সেল থাকতে পারে, তার সাথে ফাংশনটা দেখবো ছোট করে। এখন অ্যাডাল্ট মেল থেকে 4.5 থেকে 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। একটা মনে রাখতে হবে, অ্যাডাল্ট মেলে নর্মাল থাকে 4.5 থেকে 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, থেকে 6 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল 4 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর এক বার্থ থাকে 6.7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এটা হচ্ছে আমাদের নর্মাল, একদম সুস্থ অবস্থায় একজন মানুষের শরীরে এভারেজ যে এরকম এই পরিমাণে তার শরীরে আরবিসি থাকতে হবে। যদি কম বা বেশি থাকে তাহলে তার সমস্যা আছে, মানে নর্মাল থেকে অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে। এটা হচ্ছে নর্মাল একদম রেঞ্জ আরবিসি। আর এখানে আমাদের আরবিসির ফাংশনটা কি? প্রথম হচ্ছে রেসপিরেশন ফাংশন। আরবিসির মূল কাজই হচ্ছে
যে আমাদের বডিতে সে আরবিসি কি করে, লাংস থেকে অক্সিজেন ক্যারি করে আমাদের টিস্যু একদম সেল পর্যন্ত পৌঁছায় দেয়। আবার যখন সেল যখন তার অ্যাক্টিভিটি শেষ কাজ করার পর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইডটা সে বহন করে নিয়ে লাংসে চলে যায়, সে লাংস থেকে আবার আমাদের অ্যাটমসফিয়ারে বের করে দেয়। এটা হচ্ছে রেসপিরেশনের একটা, আরবিসি রেসপিরেশনের কাজ এবং একটা মেইন ফাংশন। আর হচ্ছে কি অ্যাসিড বেস ব্যালেন্স, যে আরবিসি কি করে আমাদের শরীরের মধ্যে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, রক্ষা করে। কেমন, যে শরীরে যখন এরকম আমাদের শরীরে যখন মানে কাজ চলতে থাকে, ফাংশন চলতে থাকে, তখন সেল থেকে বা টিস্যু থেকে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সাথে আমাদের শরীরে মানে অ্যাসিডটা বেড়ে যায়। তো সেই অ্যাসিডটাকেও সে অ্যাসিড এবং অম্লের খারত্ব সমতাও সে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে মেনটেন ভিসকোসিটি, আমাদের বডিতে যে ব্লাডের যে ভিসকোসিটি আছে সেটাও মেনটেন করে। আর এটা হচ্ছে ভেরিয়াস পিগমেন্ট আর ডেরাইভ ফ্রম হিমোগ্লোবিন আফটার ডিজেনারেশন অফ আরবিসি। যখন আমাদের রেড ব্লাড সেলটা যখন সে ধ্বংস হয় বা তার যখন মারা যায়, তখন তার থেকে বিভিন্ন পিগমেন্ট বের হয়। সেই পিগমেন্টগুলো আমাদের বডিতে বিভিন্ন কাজে মানে সাহায্য করে। যে হিমোগ্লোবিন, যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, যখন তার মানে লাইফ সাইকেল শেষ হয়ে যায়, তখন যখন ভেঙে যায় তখন যে পিগমেন্ট বের হয়, ওই বের হওয়া পিগমেন্টটা আমাদের বডিতে আবার রিইউজ হয়, বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। এটা হচ্ছে আরবিসির ফাংশন। এবার আমরা দেখি যে এই যে কম্পোজিশন, যে আরবিসির কম্পোজিশনটা কি। 62.5% থাকে হচ্ছে ওয়াটার, আর 35% থাকে হচ্ছে হিমোগ্লোবিন, আর বাকি 2.5% থাকে আদার্স, অন্যান্য উপাদান। তো আদার্স এর মধ্যে ওয়াটার তো আমরা বুঝলাম যে ওয়াটার হচ্ছে পানি, তারপর হচ্ছে 2.5% আদার্স কিছু থাকে, এর মধ্যে সুগার থাকে, গ্লুকোজ থাকতে পারে, লিপিড থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন এনজাইম থাকে, আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো সমস্ত কিছু মিলে হচ্ছে আমাদের মানে আরবিসিটা তৈরি হয়, আরবিসি তৈরি হচ্ছে। এবার আমরা দেখি ভেরিয়েশনস। ভেরিয়েশন মানে হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমাদের আরবিসিটা বাড়তে পারে, কমতে পারে, এটা আমরা দেখে নিব। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, যে কন্ডিশনে যদি আরবিসি বেড়ে যায় তাহলে কোনো সমস্যা না। আর যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে বৃদ্ধি পায় তাহলে সেটা ডিজিজ এর কারণে হতে পারে। যেমন ফিজিওলজিক্যাল কজ অফ ইনক্রিজ কাউন্ট, এর মধ্যে এজ, যখন বয়স বাড়ে তখন আস্তে আস্তে একটু বাড়তে পারে। জেন্ডার, জেন্ডার বলতে মেলদের একটু বেশি থাকে, ফিমেলদের একটু কম থাকতে পারে। হাই অ্যালটিটিউড, কোনো পর্বতে উঁচু জায়গায় উঠলে আরবিসিটা বেড়ে যেতে পারে। অনেকক্ষণ এক্সারসাইজ করলে, শারীরিক ব্যায়াম করলে শরীরে আরবিসির পরিমাণটা বেড়ে যেতে পারে। টেম্পারেচার বৃদ্ধির কারণে বা কমার কারণে বেড়ে যেতে পারে। খাওয়ার মিলের পরে বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে সব আমাদের নর্মাল কন্ডিশন, এইগুলোর জন্য কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে যে আরবিসিটা বেড়ে গেল। আর হচ্ছে ডিক্রিজ কাউন্ট, যে হাই ব্যারোমেট্রিক প্রেশার, হাই ব্যারোমেট্রিক প্রেশারের কারণে আমাদের আরবিসির লেভেলটা কমে যেতে পারে। প্রেগনেন্সিতে আরবিসির লেভেলটা কমে যেতে পারে নর্মাল থেকে। স্লিপে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আরবিসি লেভেলটা কমে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে এই কন্ডিশনে কোনো প্রবলেম নেই আমাদের বডিতে, জাস্ট এই জিনিসগুলো একদম নর্মালি মানে আমাদের কমতে পারে, বাড়তে পারে। আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, এই জায়গায় হচ্ছে আমাদের একটা প্যাথোলজির কারণে বা একটা ডিজিজের কারণে হতে পারে। যেমন পলিসাইথেমিয়া কি করতে পারে, ইনক্রিজ হইতে পারে, যে আরবিসিটা ব্যাপক পরিমাণে ইনক্রিজ হয়ে যেতে পারে পলিসাইথেমিয়ার কারণে। এখানে সহজ জিনিস, পলি মানে বেশি, আর মিয়া মানে ব্লাড, আর সাইথেমিয়া মানে সেল, তাহলে মানে আরবিসি। পলিসাইথেমিয়া, মিয়া মানে ব্লাড, আর সাইট মানে পড়েছিলাম ব্লাড ভেসেল বা আরবিসির ওই শুরুতে দেখে আসছিলাম সাইট। এখানে যে এনিমিয়া, যে এনিমিয়াতে ব্লাড সেলটা একটু কমে যেতে পারে। আপনারা বুঝতে পারছেন যে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমাদের এই নরমাল আরবিসি কাউন্টটা বাড়তে পারে, কমতে পারে। আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশনে, যেটা হচ্ছে পলিসাইথেমিয়া আর এনিমিয়া। এই দুই কন্ডিশনে আমাদের ইনক্রিজ হতে পারে পলিসাইথেমিয়াতে আর ডিক্রিজ হতে পারে এনিমিয়াতে। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে আরবিসি লেভেলটা মানে আমাদের বাড়বে বা কমবে। দুইটা কন্ডিশন, একটা ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে নরমাল কন্ডিশন, আর প্যাথোলজিক্যাল কোনো ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে। এতটুকু পর আসবো যে আমাদের আরবিসির মধ্যে ওয়াটার, তো আমরা ওয়াটার সকলে জেনে ওয়াটার। তারপর হিমোগ্লোবিন ছিল একটা 35% হিমোগ্লোবিন ছিল। এখন আমরা দেখবো হিমোগ্লোবিনটা আসলে কি বা এটা কতটুকু কি লেভেল, নর্মাল ভ্যালু কত, এটা দেখবো। হিমোগ্লোবিন হচ্ছে এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিনের সংক্ষেপে লেখা আর কি। হিমোগ্লোবিন ইজ দ্য আয়রন কন্টেনিং কালারিং পিগমেন্ট অফ আরবিসি। এই যে রেড ব্লাড সেলের মধ্যে যে লাল কালার, যে এইটার পিগমেন্টটা হচ্ছে হিমোগ্লোবিন, এবং এটা আয়রন, এটার মধ্যে আয়রন কন্টেনিং কালার পিগমেন্ট। হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং কালার পিগমেন্ট অফ আরবিসি। রেড ব্লাড সেলের মধ্যে আয়রন কন্টেনিং কালার পিগমেন্ট অফ আরবিসি, যেটা হচ্ছে আরবিসি, যে জন্য আমাদের এই কালার পিগমেন্ট থাকার কারণে আমাদের রেড ব্লাড সেলটা লাল হচ্ছে, এবং সেটা হচ্ছে আয়রন কন্টেনিং, সেটার মধ্যে আয়রন থাকে, সাথে কালার পিগমেন্ট থাকে, যে জন্য আমাদের যে রেড ব্লাড সেল নাম হচ্ছে রেড ব্লাড সেল, যে জন্য আমাদের এই রেড ব্লাড সেলটা লাল হচ্ছে এই পিগমেন্ট, কালারিং পিগমেন্ট থাকার কারণে। এখন দেখি নর্মাল ভ্যালু, যখন অ্যাডভার্ট
এটা হচ্ছে 25 গ্রাম পার ডেসিলিটার থাকে। ফ্রম পিউবার্টি থাকে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, অ্যাডাল্ট মেলে থাকে 15 গ্রাম পার ডেসিলিটার, আর অ্যাডাল্ট ফিমেলে থাকে 14.5 গ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ এতটুকু থাকতে পারে। অনেক বইয়ে এরকম রেঞ্জ দেওয়া থাকে 14 থেকে 18, মানে এটা জাস্ট অ্যাভারেজ একটা একক নিয়ে আসছে এখানে, যে অ্যাডাল্টে থাকে 14.5 গ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু। এতটুকু যদি নর্মাল ভ্যালু থাকে তাহলে বুঝতে হবে তার নর্মাল হিমোগ্লোবিন আছে। এর থেকে যদি কম বেশি হয় তাহলে মেবি তার কোনো ফিজিওলজিক্যাল কজ আছে, মেবি কোনো প্যাথোলজিক্যাল কজ আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে টাইপস অফ হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর্মাল, একটা অ্যাবনর্মাল। এখন নর্মালের মধ্যে হচ্ছে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, একটা ফিটাল হিমোগ্লোবিন। যখন একটা মানুষ অ্যাডাল্ট থাকে তার হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে ফিটাল, যখন মানুষ ভ্রূণ অবস্থা থাকে তখন একটা হিমোগ্লোবিন থাকে। আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হচ্ছে ওই যে কার্বক্সি হিমোগ্লোবিন, মেট হিমোগ্লোবিন আর সালফো হিমোগ্লোবিন। এই টাইপসটা আমরা স্ট্রাকচারে আসি। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কি রকম? হিমোগ্লোবিন হচ্ছে কনজুগেটেড প্রোটিন, একটা প্রোটিন। কনজুগেটেড প্রোটিন কেন বলা হলো? কারণ এখানে একটা আয়রন থাকে, সাথে একটা পলিপেপটাইড থাকে, পলিপেপটাইড চেইন থাকে, যে জন্য এটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। মানে দুইটা জিনিস, একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট থাকে, যে জন্য এটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। আর হচ্ছে প্রোটিন পার্ট, যেই এই হিমোগ্লোবিনের স্ট্রাকচার, যে প্রোটিন পার্ট এটাকে বলা হয় গ্লোবিন। আর যে নন প্রোটিন পার্ট এটাকে বলা হয় হিম, যে জন্য হিম হচ্ছে নন প্রোটিন পার্ট আর প্রোটিন পার্ট হচ্ছে গ্লোবিন। আর তাহলে হিম পার্ট ইজ কল্ড প্রোফাইরিনস। হিম পার্টটাকে বলা হয় প্রোফাইরিনস অ্যান্ড ইজ ফর্মড বাই 4 পাইরোল রিং। মানে যে হিম পার্টটা যেটা নন প্রোটিন পার্ট এটাকে বলা হয় প্রোফাইরিনস, যেটা তৈরি হয় 4টা রিং দ্বারা, মানে পাইরোল রিং দ্বারা। আরেকটা হচ্ছে গ্লোবিন, ইজ মেড আপ অফ 4 পলিপেপটাইড। গ্লোবিনটা তৈরি হয় 4টা পলিপেপটাইড, পলিপেপটাইড মানে প্রোটিন, 4টা পলিপেপটাইড চেনের দ্বারা, দুটো হচ্ছে আলফা, দুটো হচ্ছে বিটা চেন। আচ্ছা, এবার আমি চিত্রটা দেখি তাহলে একটু সহজে বুঝতে পারবো। এখানে এই যে একটা আরবিসি, এই আরবিসির মধ্যে লটস অফ অক্সিজেন আছে। তাহলে এখানে কি লেখা? একটা আরবিসি আমার 5 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে একটা আরবিসির মধ্যে। মানে একটা আরবিসি কন্টেইন 5 মিলিয়ন হিমোগ্লোবিন। এই যে একটা আরবিসি, তার মধ্যে 5 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। এখন আমরা এই হিমোগ্লোবিনটাকে আরেকটু ছোট করে দেখাচ্ছি, যে এরকম 4টা কম্পাউন্ড একত্রে মিলে হিমোগ্লোবিন হয়েছে। এটা পুরোটা একটা হিমোগ্লোবিন, এর মধ্যে 4টা হিম থাকে, এই যে একটা হিম, এই যে একটা হিম, এই যে একটা হিম, এই যে একটা হিম। এটাকে যদি আরেকটু বড় করে দেখাই তাহলে যে চিত্র দেখি আমরা, যে ছোট থেকে আরেকটু বড় করে আনলে এই যে একটা হিম, একটা হিম, একটা হিম, 4টা হিম থাকে। আর গ্লোবিন থাকে, পলিপেপটাইড থেকে 4টা, এর মধ্যে দুইটা হচ্ছে আলফা, এই দুটো হচ্ছে আলফা, এই দুটো হচ্ছে বিটা। এই হিমের চারদিকে এরকম পলিপেপটাইড গুলো একত্রে লেগে তৈরি করা হচ্ছে হিমোগ্লোবিন। হিম আর এই গ্লোবিন, এই 4টা হচ্ছে হিম আর এইগুলো হচ্ছে গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে পলিপেপটাইড, এগুলো মিলিত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন। পুরো একটা, এই 4টা মিলে হচ্ছে একটা হিমোগ্লোবিন। এরকম একটা আরবিসির মধ্যে এরকম 5 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। এরকম স্ট্রাকচারের, এইরকম হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার, মানে 4টা মিলিত হয়ে একটা হিমোগ্লোবিন তৈরি হলো। এরকম 5 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে একটা আরবিসির মধ্যে। তাহলে হিমোগ্লোবিন মেড আপ অফ প্রোটিন, গ্লোবিন, এই যেগুলো হচ্ছে প্রোটিন, গ্লোবিন মানে প্রোটিন মানে পলিপেপটাইড, অ্যান্ড বাইন্ড টু রেড হিম পিগমেন্ট, এবং সাথে এই যে লালগুলা রেড পিগমেন্টের সাথে বাইন্ড করে। এই 4টা হচ্ছে রেড পিগমেন্ট যেটা হিম, তার সাথে এরকম প্রোটিনটা হচ্ছে কি গ্লোবিন মানে প্রোটিন মানে পলিপেপটাইড, এরকম চেন আকারে একত্রে অ্যাডজাস্ট হয়ে তৈরি করতেছে হিমোগ্লোবিন। তাহলে তাহলে হিমোগ্লোবিন কন্টেইন 4 হিম গ্রুপ, 4টা হিম গ্রুপ থাকে, একটা দুইটা তিনটা 4টা হিম গ্রুপ থাকে। আর থাকে 4টা গ্লোবিন চেন, 4টা গ্লোবিন চেন, তার মধ্যে দুইটা হচ্ছে আলফা, দুইটা হচ্ছে বিটা। এবার আমরা একটু কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি। কারণ কি, যে হিমোগ্লোবিনের কাজ কি? আমরা বললাম যে আরবিসির মূলত কাজ কি, যে অক্সিজেন ক্যারি করা। তো অক্সিজেনটা কিভাবে ক্যারি করে? এই যে এখানে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিন কেমিক্যাল স্ট্রাকচারটা এরকম, যেটা আমরা মানে রসায়নের যেটা পড়ে আসছিলাম কেমিস্ট্রিতে, এরকম স্ট্রাকচার। তো এখানে অক্সিজেন বাইন্ড টু আয়রন অফ হিম। যদি এই যে আয়রনের সাথে যদি একটা অক্সিজেন বাইন্ড করে তাহলে এটা হয়ে গেল অক্সি হিমোগ্লোবিন। এরকম এই হিমোগ্লোবিনের মধ্যে একটা অক্সিজেন অণু বাইন্ড করলো। সাপোজ এই একটা আরবিসি মানে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে চলতে চলতে চলে গেল লাংসে যাওয়ার পরে কি আমরা শ্বাস নিলাম, অক্সিজেন নিলাম। তো অক্সিজেন অণুটা যখন আসলো তখন কি করলো, এই আয়রন গ্রুপটা কি করলো, একটা অক্সিজেনকে সে বাইন্ড করে নিল। এই যে বাইন্ড করে নিল এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এবং সে কি করলো, এই আবার অক্সিজেন অণুটা বাইন্ড করে নিয়ে এসে আবার যে জায়গায় তার দরকার সেলের বা টিস্যুর যে জায়গায়, ওই জায়গায় এসে আবার রিলিজ করে দিল, তো ছেড়ে দিল। যখন অক্সিজেন ডিটাচ ফ্রম দ্য আয়রন অফ হিম, যখন অক্সিজেনটা এরকম ছেড়ে দিল, প্রথমে এরকম নিল, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এবং যখন সেখান থেকে ছেড়ে দিল তখন হয়ে গেল ডিঅক্সি হিমোগ্লোবিন, এবং সে খালি হয়ে গেল। সেম একইভাবে যখন সে আমাদের বডি থেকে একটা কার্বন ডাইঅক্সাইড সে এরকম এটার সাথে অ্যাটাচ করলো, তাহলে হলো কার্বক্সি হিমোগ্লোবিন।
যখন কার্বন ডাই অক্সাইড এই আয়রনের সাথে লাগবে হিমের সাথে, যে কার্বক্সি হিমোগ্লোবিন, সাপোজ এই একটা আরবিসি আমাদের বডি থেকে যে কোনো টিস্যু থেকে বা সেল থেকে একটা কার্বন ডাই অক্সাইড অণু সে অ্যাটাচ করলো, সেটা হলো কার্বক্সি হিমোগ্লোবিন। তারপর অ্যাটাচ করার পরে সে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে চলতে 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 লাংসের মধ্যে আসলো। লাংসের মধ্যে এসে কি করলো, এই কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিল। তাহলে যে প্রথমে যে বাইন্ড করলো সেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে বাইন্ড করে লাংসে গিয়ে আউট করে দিল। আবার একটা অক্সিজেন অ্যাটাচ করলো, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, বাইন্ড করে চলে আসলো, আসার পরে যে জায়গায় দরকার ওই জায়গায় ছেড়ে দিল, সেটা হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এটিও দেখাচ্ছি যাতে করে বিষয়টা আরো সহজ হয় আপনাদের জন্য। Hemoglobin is made up of globin proteins and an iron-rich compound known as heme. It is found in red blood cells and is involved in the transport of oxygen around the body. এটার মধ্যে বুঝতে পারছেন যে হিমোগ্লোবিনটা একটা প্রোটিন আর একটা হিম কম্পাউন্ড দ্বারা তৈরি, যেটা রেড ব্লাড সেলের মধ্যে থাকে, আর এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট অফ অক্সিজেনের কাজ করে আমাদের সম্পূর্ণ বডিতে। Red blood cells do not have a nucleus, increasing the amount of space for hemoglobin. There are approximately 300 million hemoglobin molecules in each red blood cell. The structure of hemoglobin enables it to... এই যে হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখাচ্ছে, এই যে এরকম, এইগুলো হচ্ছে হিম আর এগুলো প্রোটিন গ্লোবিন, চারটা হিম গ্রুপ আর এই গ্লোবিন গ্রুপ মিলে তৈরি করছে হিমোগ্লোবিন। এটা হচ্ছে আলফা চেন, এই দুটো হচ্ছে বিটা চেন। carry oxygen with high efficiency. It has a quaternary structure made up of 4 globin subunits, most commonly 2 alpha and 2 beta subunits. In the center of each globin subunit is a heme group, এই যে প্রত্যেকটা হিমোগ্লোবিন সাবইউনিটের মাঝখানে থাকে আয়রন, যেটাকে বলা হয় হিম which is গ্রুপ, where oxygen binding takes place. যেখানে অক্সিজেনটা আসে লাগে বা কার্বন ডাই অক্সাইড লাগে বা এখান থেকে রিলিজ হয়। Each hemoglobin molecule can therefore bind with 4 molecules of oxygen. তাহলে একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে বাইন্ড করতে পারে, যেখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে কত পরিমাণ অক্সিজেন বাইন্ড করতে পারে, যে আমরা বলে আসলাম যে একটা মানে আরবিসির মধ্যে 5 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে, আর প্রত্যেকটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেন বাইন্ড করতে পারে। তার মানে 4 × 20, মানে একটা আরবিসি প্রায় 20 লক্ষ হিমোগ্লোবিন মানে অক্সিজেন সে ক্যারি করতে পারে এট এ টাইম। কত পরিমাণ অক্সিজেন অণু সে ক্যারি করতে পারে? 1 on each heme group. Oxygen binds to hemoglobin in the lungs, where the concentration of oxygen is high. এটা হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিন, এখানে অক্সিজেন নাই, সেজন্য ডিঅক্সি হিমোগ্লোবিন আর অক্সিজেনটা বাইন্ড হয় কোথা থেকে? লাংস থেকে, কারণ লাংসের মধ্যে তো আমাদের ম্যাক্সিমাম মানে অক্সিজেনের প্রেসারটা বেশি থাকে। Binding of oxygen is a cooperative process. This means that when an oxygen molecule binds to one of the heme groups, it causes a এই যে প্রথমে একটা অক্সিজেন এসে বাইন্ড করলো, সে একটু নাড়া দিয়ে এটাকে আবার করলো, conformational change in the protein. তখন আবার এটা আবার একটু নড়লো এবং এটা It makes এখানে it easier for oxygen to bind to the other heme আবার groups. এটা আবার এই জারিটা বাইন্ড করলো। এই যে তাহলে হয়ে গেল এটা অক্সি হিমোগ্লোবিন, মানে একটা অক্সিজেন বাইন্ড করলো, স্ট্রাকচার একটু চেঞ্জ হলো, সে আরেকটা বাইন্ড করলো, আবার আরেকটা বাইন্ড হলো, আরেকটা বাইন্ড করলো, মানে একটা জায়গায় বসে গেল, বাইন্ড করলো অক্সিজেন। এটা হয়ে গেল অক্সি হিমোগ্লোবিন, এর নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, যেহেতু অক্সিজেন আছে সেজন্য অক্সি হিমোগ্লোবিন। The cooperative binding process এবার একটা চার্ট আকারে দেখাচ্ছে যে অক্সিজেনটা কোন জায়গায় বাইন্ড করতেছে বা কিভাবে করতেছে। এই চার্টটা অনেক সময় এমসিকিউতে আসে। is highlighted in the oxygen dissociation curve. প্রথমে জয়েনিং অক্সিজেন ছিল, জয়েনিং অফ দ্য ফার্স্ট অক্সিজেন মলিকিউল ইন দ্য কোয়াইট স্লো, আস্তে আস্তে জয়েন হচ্ছে, তারপর আরেকটু বাড়লো, অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়লো, এদিকে প্রেসারও একটু বাড়লো। This graph shows the partial pressure of oxygen, a way of measuring the concentration এদিকে দেখাচ্ছে যে অক্সিজেনের প্রেসার কতটুকু, এদিকে যাচ্ছে কতটুকু স্যাচুরেশন হচ্ছে, মানে কতটুকু অক্সিজেন of নিচ্ছে oxygen on the x-axis, and the percentage saturation of hemoglobin on the y-axis. The graph is sigmoidal or S-shaped. এই গ্রাফটা হচ্ছে এস শেপের একটা গ্রাফ, এই এসের মতো একটা শেপ হলো। It's oxygen. এই অক্সিজেন যখন লোড হচ্ছে, একদম ফুল লোড হলো, তখন প্রেসারও কিন্তু বেশি থাকতে হবে, কারণ অক্সিজেন লাংসে আসতে হবে। সেজন্য যখন হাই প্রেসার হওয়ার কারণে যে এখানে ফুল 100% লোড হয়ে গেল অক্সিজেনটা, মানে ফুল আরবিসিটা অক্সিজেন লোড করে ফেললো, মানে একটা হিমোগ্লোবিন সে 4টা অক্সিজেন নিয়ে ফেললো, মানে 100% হয়ে গেল। Has loaded onto hemoglobin. It is transported by the red blood cells to tissues around the body and unloaded into cells. তারপরে লোড হওয়ার পরে সে বডিতে ট্রান্সপোর্ট করলো, যেখানে দরকার সেখানে যে আনলোড করে দিল অক্সিজেনটা।
অক্সিজেন আনলোড করে দিল, তার টিস্যু তার কাজে ব্যবহার which করলো। need oxygen for respiration. Carbon dioxide in the tissues creates an acidic environment. কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বডিতে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, যেটাকে ওই যে The structure of hemoglobin and lowering its affinity for oxygen. A small decrease in the pH results in a large decrease in the percentage saturation of oxygen. Oxygen dissociation curve is affected by levels of carbon dioxide in the blood. For example, when carbon dioxide levels go up after exercising. The presence of carbon dioxide helps the release of oxygen from hemoglobin, so the curve shifts to the right. এখানে এই কোশ্চেনটা অনেক সময় এমসিকিউতে আসে যে কেন অক্সিজেন এই কার্ভটা মানে ডান দিকে সরে যায় কার্বন ডাইঅক্সাইডের কারণে। যখন হাই লেভেল কার্বন ডাইঅক্সাইড আসে তখন কি হয়, মানে অক্সিজেনটা বেশি তাদের খরচ করতে হয়, যে জন্য কার্ভটা আমাদের ডান দিকে চলে যায়। এইটা এমসিকিউতে অনেকবার আসে, আমাদের অনেক সময় এমসিকিউতে এই কোশ্চেনটা করে যে কেন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা ডান দিকে সরে যায় এই কার্বন ডাইঅক্সাইড হাই লেভেল থাকার কারণে। যখন এক্সারসাইজ করা হয় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন কি হয়, অক্সিজেন এই কার্ভটা এই ডান দিকে একটু সরে যায়, যে বেশি পরিমাণ তাকে এই অক্সিজেন করতে হয়, সাপ্লাই দিতে হয়, সেজন্য ডান দিকে চলে যায়। This is known as the Bohr effect. এই ইফেক্টটাকে বলা হয় বোর ইফেক্ট। Oxygen unloads from hemoglobin one molecule. এই যে আবার একই সিস্টেমে অক্সিজেন আনলোড হচ্ছে, মানে একবার লোড হয়েছিল, লোড হওয়ার পর আবার আনলোড হচ্ছে যে জায়গায় দরকার, একই সিস্টেম একটা করে At a time, and hemoglobin returns to its deoxyhemoglobin structure. এই যে ব্যাপার আবার ডিঅক্সিহিমোগ্লোবিন হয়ে গেল, মানে তার কাজ শেষ, আবার সে আবার লাংসে চলে যাবে, আবার লোড করবে, মানে সেটা ক্যারি করতেছে অক্সিজেন আর কি, সোজা কথায়। এই যে এখানে আমরা দেখছি যে এই যে অক্সিজেনটা ব্লাড ভেসেল থেকে সে টিস্যুর মধ্যে দিল, এটা কিন্তু সেল না, টিস্যু, অনেকগুলো সেল নিতে টিস্যু থেকে তারপরে আমার সেলে যাবে, টিস্যু থেকে এবার সেলে যাবে। A developing fetus also needs oxygen এখানে বলতেছে একটা ডেভেলপিং ফিটাস, তার তো অক্সিজেন দরকার, সে কিভাবে নেয় from its mother's blood. Fetuses and young infants have a different type of hemoglobin from adults. Fetal hemoglobin has 2 alpha and 2 gamma globin. এই যে এখানে দেখেন একটা ফিটাল হিমোগ্লোবিনে থাকে কিন্তু 2 আলফা 2 গামা, আর আলাদা থাকে কিন্তু 2 আলফা 2 বিটা। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু নরমাল, স্ট্রাকচারের চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা নরমাল। ফিটালের মধ্যে 2 আলফা 2 গামা থাকে, কিন্তু এর থাকে 2 আলফা 2 বিটা chains, and this structure enables it to bind oxygen with a greater affinity. যার কারণে মানে অনেক পরিমাণ অক্সিজেন সে মানে একই সাথে ক্যারি করতে পারে বা গ্রেটার অ্যাফিনিটি হয়, তার ক্ষমতা বেড়ে যায়। This means that the fetal hemoglobin will always load oxygen from the mother's hemoglobin. ফিটাল কিন্তু তার মাদারের হিমোগ্লোবিন থেকে পায়, কিন্তু তার স্ট্রাকচারটা একটু ভিন্ন হওয়ার কারণে সে কি করে বেশি পরিমাণে অ্যাফিনিটি থাকে তার, বা বেশি পরিমাণে পাওয়ার থাকে বা ক্ষমতা থাকে, গ্রেটার অ্যাফিনিটি থাকে। এই যে এখানে দেখাচ্ছে এই যে ফিটাল হিমোগ্লোবিন হ্যাজ হায়ার স্যাচুরেশন দেন মাদার্স হিমোগ্লোবিন। মাদার্স থেকে এই যেটা হচ্ছে নীলটা হচ্ছে মাদার্স আর লালটা হচ্ছে কিন্তু ফিটাস, তার ফিটাসের বেশি, যে ফিটাল হিমোগ্লোবিনের মাত্রাটা স্যাচুরেশন বেশি থাকে মায়ের থেকে। এই যে মায়ের হচ্ছে যে 80 আর এই ফিটাসের হচ্ছে 100 থাকে, মানে সেম পার্শিয়াল প্রেসার অক্সিজেন এট দ্য প্লাসেন্টাতে এর কারণে পার্শিয়াল প্রেসার বেশি থাকার কারণে ওই মায়েরটা থেকে ফিটাসেরটা হাই স্যাচুরেশন থাকে অক্সিজেন। স্ট্রাকচারটা দেখে আসছি, এখন আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা নরমাল আর কোনটা অ্যাবনরমাল হিমোগ্লোবিন। সোজা কথায় আমাদের এক কথায় যদি হিমোগ্লোবিনের 4টা চেন থাকে, মানে ওই যে 2 আলফা 2 বিটা, এরকম 4 প্রকারের চেন থাকতে পারে গ্লোবিন চেন। একটা হচ্ছে আলফা, বিটা, ডেল্টা, গামা। এর উপর ভিত্তি করে নরমাল, যদি নরমালি যেটা নরমাল হচ্ছে একটা ফিটাস হিমোগ্লোবিন, অ্যাডাল্ট হিমোগ্লোবিন, এটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন। শুধুমাত্র তার ভিন্নতা কি, ভিন্নতা চেনের উপরে। যেমন চেন যদি ফিটাল হিমোগ্লোবিনে 2টা আলফা 2টা গামা চেন থাকে, এটাতে নিউনেটে 75% এই স্ট্রাকচারে থাকে ওই হিমোগ্লোবিনটা। অ্যাডাল্টে এই সামথিং 1% বা তার একটু বেশি কম বেশি থাকতে পারে। আর হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে 2 আলফা 2 বিটা, এটা হচ্ছে কমন, মানে নিউনেটে 25% থাকতে পারে, নরমাল কোনো অসুবিধা নেই, নরমাল। আর 97% বা তারও বেশি থাকতে পারে আমাদের অ্যাডাল্টে, মানে একদম এটা হচ্ছে কমন 2 আলফা 2 বিটা। আর হচ্ছে অ্যাডাল্ট 2, এটাও 2 আলফা 2 গামা চেন, মানে নরমাল, কিন্তু জাস্ট ওই জায়গায় 2 আলফা 2 ওই বিটার জায়গায় 2 গামা চেন থাকে, এটা হচ্ছে নরমাল। এখন অ্যাবনরমাল জিনিসটা হয় কখন? অ্যাবনরমাল জিনিসটা হয় দুই ভাবে। একটা হচ্ছে যেটাকে থ্যালাসেমিয়া বলে, যেটা হচ্ছে এই চেনগুলোর 4টা, যে আলফা বিটা ডেল্টা গামা দুইটা করে থাকে, হয়তো একটা নাই। সাপোজ একটা হিমোগ্লোবিন স্ট্রাকচারের মধ্যে মানে 2 আলফা আর কোনো গামা চেন নাই, তাহলে এটা হলো থ্যালাসেমিয়া, মানে 4টার মধ্যে একটা অ্যাবসেন্ট থাকবে, সেটা থ্যালাসেমিয়া।
আরেকটা হচ্ছে যে এই স্ট্রাকচারগুলোর মধ্যে যে প্রোটিন সবগুলো তো পলিপেপটাইড প্রোটিনের স্ট্রাকচারটা ভিন্ন হয়, মানে যে জায়গায় যেটা থাকার দরকার এটা থাকে না, সেটাকে বলা হয় অ্যাবনর্মাল হিমোগ্লোবিন চেইন বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন চেইন বলা হয়। যেমন যে একটা হচ্ছে হিমোগ্লোবিন এস, এটা এখানে কি মিসম্যাচ হচ্ছে যে একটা গ্লাইসিন নামক প্রোটিন 6 নম্বরে থাকার কথা, সেখানে বেলিন থাকে। তো এরকম ভাবে মিসম্যাচ হয়, যে জন্য এটাকে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন বলে। যে জন্য আমাদের দেখা গেছে এর জন্য কি হয়, যদি কারো হিমোগ্লোবিন এস থাকে তাহলে তার কি হবে, যে শর্ট এন্ড সার্ভাইভাল, মানে হিমোগ্লোবিনটা খুব তাড়াতাড়ি মারা যাবে। হিমোগ্লোবিন যদি নষ্ট হয়ে যায় তাহলে আরবিসিটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে কি ব্লাড সে ক্যারি করতে পারবে না। আবার যদি হিমোগ্লোবিন সি একই, যে 6 নম্বরে থাকতো গ্লাইসিন, সে জায়গায় লাইসিন একটা প্রোটিন থাকে, মানে স্ট্রাকচার ঠিকই আছে, মানে আলফা গামা ঠিকই আছে, কিন্তু ভিতরের স্ট্রাকচারটা একটু এক জায়গায় আরেকটা হয়ে গেছে, মিসম্যাচ হয়ে গেছে, যে জন্য সমস্যা হচ্ছে। আর এর জন্য কি আরবিসি সার্ভাইভাল, শর্ট এন্ড আরবিসি সার্ভাইভাল, তো আরবিসি গুলো তৈরি হবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, তো আর আলটিমেটলি তার ব্লাড ক্যারি করতে পারবে না। এগুলোর কারণে বিভিন্ন থ্যালাসেমিয়া। লাস্ট টপিক, একদম লাস্ট টপিক হচ্ছে এই যে আমাদের আরবিসিটা দেখলাম, আরবিসির মধ্যে এরকম হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন ট্রান্সপোর্ট করতেছে, হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখলাম। এটা কি সবসময় বেঁচে থাকবে? এটা তো ধ্বংস হবে। সবাই জানে আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, কম বেশি 120 দিন। 120 দিন পরে সে ধ্বংস হয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে সেটা ধ্বংস হচ্ছে। আচ্ছা, এটার জন্য গত ক্লাসে আমরা পড়ে আসছি ইলেকট্রোপয়েসিস প্রক্রিয়া তৈরি হলো, স্টেম সেল থেকে তৈরি হলো। স্টেম সেল থেকে আর্লি ইরেথ্রোব্লাস্ট, লেট ইরেথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট মাধ্যমে তৈরি হলো। তো আর্লি ইরেথ্রোব্লাস্টে এসে কি হলো, নিউক্লিয়াসটা মানে রাইবোসোম সিনথেসিস হলো, তারপরে হিমোগ্লোবিন এসে অ্যাকুমুলেশন হলো, তারপরে নর্মোব্লাস্ট, তারপরে রেটিকুলোসাইট হলো, রেটিকুলোসাইট হওয়ার পরে ইরেথ্রোসাইট হলো। মানে এই ইরেথ্রোসাইট হওয়ার পরে ইরেথ্রোসাইট হলো ইরেথ্রোসাইট হওয়ার পরে এখান থেকে কি হলো, যে আরবিসিটা সার্কুলেশন চলে আসলো, আসার পর 120 দিন তার লাইফ স্পেন। 120 দিন পরে সে ওল্ড হয়ে গেল, এই যে ওল্ড ইলেকট্রোসাইট হয়ে গেল, তারপরে তাকে সে ধ্বংস হয়ে যাবে। এখন আমরা ধ্বংসটা দেখবো যে কিভাবে আরবিসিটা ধ্বংস হচ্ছে। এটাকে বলা হয় ফেট অফ আরবিসি, মানে একটা আরবিসি কিভাবে ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে ফেট অফ আরবিসি। আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ইরেথ্রোপয়েসিস, যেটা গত ক্লাসে পড়ছি, হেমাটোপয়েসিসের মধ্যে আমরা পড়ে আসছি যে প্রত্যেকটা সেল কিভাবে তৈরি হচ্ছে, ইরেথ্রোপয়েসিস। আর এটা হচ্ছে ফেট অফ আরবিসি, যে তার এই যে সাপোজ এই যে একটা রেড সেল, সে ওল্ড হয়ে গেছে বা তার লাইফ কাল শেষ, 120 দিন হয়ে গেছে, তখন তাকে ধ্বংস হইতে হবে। আর আগেই বলছিলাম সবকিছু ধ্বংস হয় স্প্লিনে, মানে সমস্ত ব্লাড সেল স্প্লিনে ধ্বংস হয়, এবং স্প্লিনের ম্যাক্রোফেজ, সেই যে একটা বিশাল বড় এটা হচ্ছে ম্যাক্রোফেজ, সে ধ্বংস করে। স্প্লিন ছাড়াও লিভার বা বোনের মধ্যে হতে পারে। তো এই যে একটা স্প্লিন, এই একটা ওটা আরবিসি কে খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে কি হলো, আরবিসির মধ্যে তো খেয়ে ফেলার পরে তার ভিতরের জিনিসগুলো তো বের হবে। ভিতরে কি থাকে, ম্যাক্সিমামই তো হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিন বের হলো। এখন আমার হিমোগ্লোবিনের পরিবেশে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আয়রন আর একটা নন আয়রন। একটা হচ্ছে গ্লোবিন থাকে, এই যে গ্লোবিনটা হচ্ছে কি প্রোটিন, এই প্রোটিনটা সে অ্যামিনো অ্যাসিডে তৈরি হয়, ভেঙে আবার রিইউজ, সে আবার ব্লাড ভেসেলে চলে আসে, এখান থেকে আবার সে ইরেথ্রোপয়েসিসের জন্য চলে যায়, যে জায়গায় দরকার চলে যায়। আর এখানে একটু সমস্যা হিমটা তো আমরা বলছিলাম একটা আয়রন, একটা রঞ্জক পদার্থ। হিমের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আয়রন থাকে আর একটা বিলি থাকে। বিলিরুবিন হচ্ছে রঞ্জক, আয়রন আর রঞ্জক। মানে আয়রনটা কি হবে, আয়রনটা বডিতে কিছু কেমিক্যাল ফ্যাক্টর আছে, মানে ট্রান্সফেরিন, সেই ট্রান্সফেরিনের মাধ্যমে সে লিভারে চলে আসবে, লিভার থেকে আবার সে ট্রান্সফেরিনের মাধ্যমে আবার বের হয়ে আবার এই ব্লাড ভেসেলে চলে আসবে। তো এখানে আয়রনের কাজ শেষ হয়ে গেল। আর এই যে এই বিলিরুবিনটা চলে গেল লিভারে, হলো বিলিভার্ডিন হয়ে আমাদের এই গল ব্লাডার দিয়ে চলে আসলো, লিভার থেকে বের হয়ে বিলিভার্ডিন রঞ্জকটা গল ব্লাডার দিয়ে বের হয়ে চলে আসে যে স্টমাকে চলে আসলো। স্টমাক থেকে এখান থেকে আবার বিভিন্ন ব্যাকটেরিয়া তাকে এবার ভেঙে আমাদের শরীরের জন্য যেটা দরকার রেখে দিল, আর যেটুকু অপ্রয়োজনীয় সেটা আমাদের ইউরিন বা মলের মাধ্যমে বের হয়ে গেল। এখানে কিন্তু তুমি দেখি তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। The life cycle of our red blood cells, or more formally our erythrocytes. So let's get started here. Our red blood cells, the oxygen carrying cells within our body. To begin to produce these cells, we need to zoom into our bone marrow, because this is where we will start. And like with any cell, we don't just automatically develop the cell type that we want. We need to differentiate first from a stem cell. So our multipotent stem cells within the bone marrow will differentiate into pro-erythroblasts.
And pro-erythroblasts are the first cell type dedicated to becoming a mature red blood cell after they have fully developed. So we have our pro-erythroblast here, and the pro-erythroblast is going to further differentiate first into an early erythroblast and then into a late erythroblast, and we can separate these two based on what they are doing. So if I put a picture of both of them up, we'll see that one of them has a small nucleus and one of them has a slightly larger nucleus. So we'll make this one the early erythroblast, and it's going to be doing a lot of ribosome synthesis. But within our late erythroblast, we are going to see hemoglobin synthesis become the main priority. Hemoglobin being the oxygen-carrying component of red blood cells. And this kind of makes sense. If we remember back to the basic cell structure, our ribosomes are the intracellular machines which generate proteins. So we obviously need those before we can begin to generate hemoglobin, which contains proteins. So I've just drawn a ribosome here generating the amino acid chains required for globin synthesis. And after our late erythroblast has been producing hemoglobin for roughly 4 days, we can refer to it as a normoblast. It begins to look more like the red blood cells that we recognize, but it still has a nucleus. Now, the normoblast at this point can essentially eject the nucleus because it is no longer required. All of the machinery to finish maturation is there, and this step makes red blood cells very special, being the only cells in our body without a nucleus. And if we think about the red blood cell's purpose for a moment, which is carrying oxygen, well then the reason why we get rid of the nucleus is fairly straightforward. We basically pack the cell with so much hemoglobin that there is no longer room for a nucleus. And once we get rid of the nucleus, we refer to the cell as a reticulocyte. And if we have a look at the reticulocyte here, we can see that it almost looks identical to a mature red blood cell now, but it has these strange blue dots, and these blue dots are due to ribosomes. The reticulocyte only has around 80% of the hemoglobin of a mature red blood cell, so we need to continue production, and that's going to be for roughly another 48 hours, and that will still be in our bone marrow before the cell is finally mature enough to enter circulation. আচ্ছা, এই পর্যন্ত দেখলাম যে কিভাবে তৈরি হলো। এই স্টেম সেল থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রোনর্মোব্লাস্ট হলো, তারপর হচ্ছে কি আর্লি নর্মোব্লাস্ট, এখন লেট নর্মোব্লাস্ট। আর্লি নর্মোব্লাস্টে রাইবোজোম কি করলো, সিনথেসিস করলো, রাইবোজোম সিনথেসিস করে প্রোটিন, এই হিমোগ্লোবিন তৈরির জন্য যেটা লাগে। তারপরে লেট নর্মোব্লাস্টে হিমোগ্লোবিন সিনথেসিস হলো, তারপর রেটিকুলোসাইট হলো, তারপরে ব্লাডে আসলো, মানে একটা আরবিসির জন্ম হলো। এবার আমরা দেখবো জন্মের পরে কিভাবে সে মারা যাচ্ছে। Into the blood. So we're going to be entering circulation now, and let's just pretend this is our blood vessels. And after just another 24 hours of maturation while in circulation, the reticulocytes become fully mature erythrocytes. So we have a couple of রেটিকুলোসাইট এর পরে 24 ঘন্টা পরে সে ম্যাচিউর হয়ে ব্লাডে আসলো, তখন ওর নাম হয়ে গেল ম্যাচিউর এরিথ্রোসাইট, এবং তার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, সম্পূর্ণটাই হিমোগ্লোবিন। সেই এবার দেখি যে সার্কুলেশনের মধ্যে কিভাবে সে ধ্বংস হচ্ছে। erythrocytes or red blood cells here within our circulation, and these are going to carry oxygen around all over your body for roughly 120 days before they begin to die. And the reason your red blood cells have this expiration date, so to speak, is due to their lack of a nucleus. So in the red blood cells case, we sacrifice longevity of the cell for oxygen carrying efficiency. এখানে 120 দিন পরে কি হয়, সে বৃদ্ধ হয়ে যায়, যেটা বলে যদি আমরা রিটায়ার্ড করলে কি হয়, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরকম মনে রাখতে পারি যে একটা আরবিসির কাজ কি ছিল, তার এরকম অক্সিজেন ক্যারি করা।
সে পুরা 120 দিন ক্যারি করছে, মানে তার একটা রিটায়ারমেন্ট বয়স নির্ধারণ করা 120 দিন, তাই সে রিটায়ার্ড হয়ে গেল, ওল্ড পারসন হয়ে গেল। তো ওল্ড পারসন যেমন আমাদের সরকারি চাকরিতে ওল্ড পারসনের দরকার নাই, তাকে অবসর দিতে তুমি অবসরে থাকো, এরকম ভাবে যখন ওল্ড হয়ে যায় আরবিসি গুলো 120 দিনের, তখন থাকে যে তোমার আর দরকার নাই, তুমি অবসরে চলে যাও, তুমি অন্য কাজ করো, তুমি ভেঙে অন্য কাজ করো। আর কিছু হচ্ছে এই ওল্ড কাজ, এই কাজ করতে করতে সে ড্যামেজ হয়ে যায়। এটা হচ্ছে আরবিসি এরকম ভাবে, মানে 120 দিন পরে একটা ওল্ড আরবিসি হয়, একটা ড্যামেজ আরবিসি হয়, এবং দুইটাই বডি থেকে রিমুভ হয়ে যায়, তাদের আর দরকার পড়ে না, কারণ তাদের কাজ শেষ, 120 দিন পর্যন্ত ছিল তাদের কাজ। So now we have cells that are 120 days old, some of them beginning to lose membrane structure, so looking a bit odd, and others just simply falling to pieces. So either old, which accounts for roughly 90% of our red blood cells, 90% হচ্ছে কি ওল্ড হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, তো বডি বললো যে তোমার আর দরকার নাই, তুমি অনেক কাজ করছো, 120 দিন হয়ে গেছে, তোমার বয়স হয়ে গেছে, অবশ্য রিটায়ার্ড করছো, তুমি বডি থেকে বের হয়ে যাও, তুমি ধ্বংস হইতে হবে এখন। আর যে 10% তারা কাজ করতে 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 কন্টিনিউয়াসলি করতে করতে হয়তো তারা ড্যামেজ হয়ে গেছে, তখন হলো বডি বলবে তুমি নষ্ট হয়ে গেছো, তোমার আর কাজ হচ্ছে না, তুমিও ড্যামেজ হয়ে যাও, তখন বডি কি করবে, তাদেরকে ড্যামেজ করে ফেলবে। এখন দেখি কিভাবে ড্যামেজ করে বডি। or damaged, which accounts for the last 10%. And such damage could be due to many factors. So either of these fates, old or damaged, will lead to either intravascular or extravascular hemolysis, which we'll cover more extensively in another tutorial. But for now, let's assume your cells have made it the full 120 days intact. And our macrophages of the spleen will sense that their membrane structure is not quite right anymore, so they will phagocytose them for breakdown into a few different components, which we can either remove or recycle. তখন কি করে, আমাদের বডির যে স্প্লিন আছে, স্প্লিনের ম্যাক্রোফেজ, স্প্লিন থেকে যে সেল বের হয়, এই ম্যাক্রোফেজ বলে যে তোমরা তো 120 দিন হয়ে গেছে, অবসর হয়ে গেছো, তোমরা তো নষ্ট হয়ে গেছো, তোমাদের তো থাকার কোনো অধিকার নাই, তো তোমরা আসো, তোমাদেরকে আমরা নষ্ট করে ফেলি, আর তোমাদের থেকে যে জিনিসটা আমাদের দরকার সেটা নিয়ে ফেলি। তো কি করে স্প্লিন এবং আরো অনেক জায়গায় লিভার বা আরো অনেক জায়গা থেকে ম্যাক্রোফেজ গুলো তাদেরকে এরকম নষ্ট করে ফেলে। So we'll have most of those macrophages within the spleen, but we'll also find them within the liver and within the bone marrow itself. So we are within a macrophage of the spleen here, and we are breaking down this red blood cell and want to recycle as much of this hemoglobin as possible, because all of these biomolecules are precious, so our body does not want to waste them. So first our macrophage will separate heme from globin, and our globin will simply be broken down into amino acids, but our heme is a bit trickier. তাহলে এখানে কি হলো, এখানে যে এই আরবিসি যত হিমোগ্লোবিন আছে, আমাদের বডি কি চায় যে কোনো কিছু যাতে করে বিন্দু পরিমাণ নষ্ট না হোক, সেজন্য বডি কি চায় যে তাড়াতাড়ি ভেঙে এর মধ্যে যেটা দরকারি, যতটুকু পারা যতটুকু হিমোগ্লোবিন তারা আবার রিসাইকেল করবে, আর যেটা দরকারি না সেটা বের করে দেবে। সেজন্য প্রথমে কি করে, হিমোগ্লোবিন দুইটা, একটা হিম আর একটা গ্লোবিনে ভাঙে। তো গ্লোবিনটা হচ্ছে কি প্রোটিন, এটা ভেঙে অ্যামিনো অ্যাসিডে হয়, আর এখন দেখবো অ্যামিনো অ্যাসিড হওয়ার পরে অ্যামিনো অ্যাসিড আবার বডিতে চলে যায়, বিভিন্ন কাজে ব্যয় হয় যে জায়গায় দরকার। আর এখানে হিমটা ভাঙবে, দেখি We break that down into iron, so Fe2, and biliverdin. And biliverdin is further broken down into bilirubin. Now our iron and amino acids are going to have a separate fate to that of our bilirubin. So at this point in the red blood cell life cycle, we can simply transport the amino acids and iron back to the bone marrow again, noting that we need transferrin, an iron carrying molecule, so that we can transport the iron. And once we are back at the bone marrow, we can recycle these biomolecules in the তাহলে এখানে কি হলো, যে গ্লোবিনের অ্যামিনো অ্যাসিড আর হিমের যে আয়রনটা ছিল, সেই দুটো ট্রান্সফেরিনের মাধ্যমে, একটা ট্রান্সফেরিন একটা বাহক, কেমিক্যাল বাহক, মেডিয়েটর বডির শেষে বহন করে নিয়ে আবার সে বোন মেরুতে নিয়ে যায়, রিসাইকেল করে। সে বোন মেরুতে যে সে আবার হিমোগ্লোবিন সিনথেসিস করে বা ওই আরবিসি ইরিথ্রোপয়েটিসে সাহায্য করে। আর এই দিক দিয়ে যেমন হিম থেকে বিলিবার্ডিনটা বিলিরুবিন হয়, এবং এটা দেখি বডিতে কি হয়। process of erythropoiesis, or making new red blood cells all over again. And in terms of our whole red blood cell life cycle, this would usually be enough information to know, but for our purposes here, let's not leave things
unfinished and find out quickly what happens to our bilirubin. So to remove our bilirubin, we must transport it through the blood bound to albumin, one of our plasma proteins, where we will eventually reach the liver. And I have some of our internal organs তাহলে কি হলো, সেটা আবার ব্লাডের মাধ্যমে অ্যালবুমিন বাউন্ড বিলিরুবিনের মাধ্যমে আবার চলে গেল লিভারে। drawn here, and once we arrive at the liver, the bilirubin will enter the bile duct and be transported to the small intestine. And once we are in the small intestine, we'll have a bacteria break the bilirubin down further into urobilinogen, which can then either be eliminated through feces or reabsorbed into the blood, in which case it will eventually reach the kidneys and be eliminated in urine. Now we have তারপরে কি হলো, বিলিরুবিনটা বিলিবার্ডিন হয়ে লিভার দিয়ে গল ব্লাডারের বাইল ডাক্টের মাধ্যমে ডিউডেনামে চলে আসলো, মানে লার্জেশনে চলে আসলো। আসার পরে এখানে ব্যাকটেরিয়া ইউরোবিলিন, একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা তাকে ভেঙে ইউরোবিলিনোজেন করলো। ইউরোবিলিনোজেনটা হয়তো বা ফেস মানে মলের মাধ্যমে বের হয়ে যাবে বা কিডনিতে গিয়ে ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। আর যেটা আমাদের বডির দরকার সেটা সে শোষণ করে রেখে দিবে। যেই রঞ্জকটা দরকার, যে রঞ্জক ছিল বিলিরুবিন বিলিবার্ডিনে যা ছিল, যেটা দরকার সেটা রেখে বাকিটা বডি থেকে আউট করে দিবে। the stomach drawn here as well, and we aren't going to be able to recycle these biomolecules infinitely, so let's just talk for a moment quickly about the food products that we will need for effective red blood cell production. এখানে দেখাচ্ছে লাস্টেরটা। So we're going to require foods in our diet that contain things like vitamin B12, folate, iron, and amino acids as well. And now that we've gone through our whole life cycle, we can see that red blood cells are very tightly regulated, and if এই যে এইগুলো হচ্ছে ভিটামিন B12, তারপর হচ্ছে কি ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড আর আয়রন, এগুলো হচ্ছে এই পুরো প্রক্রিয়া ইলেকট্রোপোসিসের জন্য দরকার, মানে এই ব্লাড সেল তৈরির জন্য দরকার, যেটা আমরা খাবারের মধ্যে পাচ্ছি। এটা হচ্ছে ফ্যাক্টর বলতে পারি। ফ্যাক্টর অফ ইলেকট্রোপোসিসের জন্য ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, কপার এগুলো দরকার। তো এই হচ্ছে আর কি আজকের মোটামুটি ক্লাস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।